নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমাদের মুখোমুখি পরঞ্জয় গুহ ঠাকুরতা, বিশিষ্ট সাংবাদিক, এবং রায়বাহাদুরের দর্শকদের কাছে পরঞ্জয় দ্বারা আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আমরা এর আগেও একাধিক অনুষ্ঠান করেছি, একাধিক বিষয়ে পরঞ্জয় দা রায়বাহাদুরে এসছেন, কথা বলেছেন। পরঞ্জয় দা শুধুমাত্র এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম প্রথম সারির শ্রেষ্ঠ সাংবাদিকই নয়, পরঞ্জয় দা শিক্ষক, পরঞ্জয় দা ডকুমেন্টারি ফিল্ম মেকার, পরঞ্জয় দা একাধিক মিউজিক ভিডিও করেছেন, এবং আপনারা অনেকেই জানেন যে রিসেন্ট টাইমে এই গত লোকসভা নির্বাচনের আগে পরঞ্জয় দার তৈরি করা একটি মিউজিক ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, এবং আমরা যারা ভারতবর্ষের রাজনীতি ফলো করি তারা মনে করি তার এই মিউজিক ভিডিওর একটা কোথাও ইম্প্যাক্ট আমরা লাস্ট লোকসভা নির্বাচনেও দেখতে পেয়েছি। পরঞ্জয় দা, আপনাকে রায়বাহাদুরে আরো একবার স্বাগত। আমরা সরাসরি ধন্যবাদ অময়, একটু বেশি প্রশংসা করছো আমাকে, লোকেদের নজর লেগে যাবে। যাই হোক, বলো, তুমি প্রশ্ন করো এখন। হ্যাঁ, একদম। আমরা যে বিষয় নিয়ে আজ আলোচনা করব পরঞ্জয় দা, সেটা হলো মহারাষ্ট্রের বর্তমান রাজনীতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, নির্বাচন আসন্ন, সেই বিষয়ে আপনার থেকে বিস্তারিত জানতে চাইব। কোন মহারাষ্ট্র? যে মহারাষ্ট্রে আমরা বেশ কিছু সময় আগে দেখেছি যে উদ্ধব ঠাকরে এবং বিজেপির একটা জোট ছিল, এবং তারপর সেখান থেকে উদ্ধব ঠাকরে বেরিয়ে আসেন। উদ্ধব ঠাকরে, এনসিপি এবং কংগ্রেস মিলে একটা সরকার গঠন হয়। কিন্তু সেখান থেকে আমরা দেখলাম যে হঠাৎ করে এই উদ্ধব ঠাকরের যে শিবসেনা, সেই শিবসেনা ভেঙে যায়, এবং সেখান থেকে একনাথ শিন্ডে বেরিয়ে আসেন। একনাথ শিন্ডে বিজেপির সঙ্গে জোট করে নতুন একটি সরকার প্রতিষ্ঠা করেন। আবার উল্টো দিকে এনসিপির থেকে অজিত পাওয়ার, তিনিও বেরিয়ে এসে সেই সরকারে যোগ দেন। তো এই যে একটা ভীষণ রকম ভাবে রাজনৈতিক ডামাডোলের মধ্যে চলা, অর্থাৎ এই দল থেকে সেই দল, পারস্পরিক দলাদলি, এইরকম একটি মহারাষ্ট্র, তার পাশাপাশি এমন একটি স্টেট, যে স্টেটের জনসংখ্যা যেমন বিপুল, তার পাশাপাশি সেই স্টেটে মুম্বাই এবং পুনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শহর। মুম্বাইয়ের মতো একটি শহর, যে শহরে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে বিশ্বের অন্যতম জমকালো বিয়ে, এবং যে বিয়েতে বিল গেটস থেকে শুরু করে মার্ক জুকারবার্গ, জন সিনা, তারপর কিম কার্দাশিয়ান, তাদের সবাইকে আসতে দেখেছি। তার খুব কাছাকাছি আবার এশিয়ার বৃহত্তম ধারাবি। এই সমস্ত রাজনীতির, মহারাষ্ট্রের রাজনীতির বিষয়টা আপনার একদম হাতের 5 আঙুলের মধ্যে। নির্বাচন আসন্ন, এই মুহূর্তে এই মহারাষ্ট্রের রাজনীতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনি যদি শুরুতে একটুখানি আমাদের দর্শকদের একটুখানি বুঝিয়ে বল। তুমি যেভাবে শুরু করেছো, তুমি গোটা 10টা প্রশ্ন করেছো, এক একটা করে আমি চেষ্টা করছি জবাব দেওয়ার। মহারাষ্ট্র ভারতবর্ষের, আমরা যদি জনসংখ্যা দেখি, পপুলেশন খালি যদি দেখি, উত্তরপ্রদেশের পর দ্বিতীয় স্তরে মহারাষ্ট্র। উত্তরপ্রদেশে 80টা লোকসভা আসন, মহারাষ্ট্রে 48টা। তো মানে ওখানকার বিধানসভা 288, 144 হলো, মানে সংখ্যাগরিষ্ঠতার ওই অর্ধেকের মাঠটা। মহারাষ্ট্র একটা সময় খালি ভারতবর্ষের মানে আর্থিক বা ফাইন্যান্সিয়াল রাজধানী ছিল না, বাণিজ্যের রাজধানী ছিল, শিল্প উদ্যোগের মানে রাজধানী ছিল, আর চলচ্চিত্রের রাজধানী ছিল। সেই মুম্বাই শহর, আমি যদি খালি আর্থিক যে মাপদণ্ড আমরা দেখেছি আস্তে আস্তে গত 10 বছরে কমে গেছে। অনেকগুলো কারণ আছে, তবে এটা ভারত সরকারের যে তথ্য দেয় সেটা দিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা অনেকেই লক্ষ্য করেছে। মুম্বাই এবং পুনে এবং নাগপুর, এই 3টে বড় শহর, কিন্তু মহারাষ্ট্রের ভেতরে যা হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পারি না। আমরা ধরে নাও মুম্বাই মহানগর, পুনে এবং নাগপুর, এই 3টে শহর যদি বার করে ফেলি মহারাষ্ট্র থেকে,
তাহলে মহারাষ্ট্রের যে মাপদণ্ড আমরা দেখি, আমরা শিক্ষা, স্বাস্থ্য, মানে পার ক্যাপিটা ইনকাম উত্তরপ্রদেশের চেয়েও খারাপ, বিহারের চেয়েও খারাপ। এটা অনেকে জানে না, মানে ওই মুম্বাইয়ের শহরটা দেখেই আমার মনে হয় বারে বা এইটাই হলো মহারাষ্ট্র। আসলে মহারাষ্ট্র খুবই বড় একটা রাজ্য। এবং আরেকটা জিনিস বলা দরকার যে মহারাষ্ট্রে যে গ্রামীণ এলাকায় সবচেয়ে বেশি কৃষকরা আত্মহত্যা করেছে, আজ না গত 10 বছর না, গত 20-25 বছর ধরে। এবং এটা ভারত সরকারের তথ্য, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে, ওদের তথ্য থেকে আমরা এটা জানতে পারি। এবার এই নির্বাচনে আমরা চলে আসি। মহারাষ্ট্রে মোটামুটি 6টা বড় রাজনৈতিক দল। আমরা জানি যে 2021-এ শিবসেনা ভেঙে গেল এবং এনসিপি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টিও ভেঙে গেল। এবং একদিকে ভারতীয় জনতা পার্টি, আরেকদিকে কংগ্রেস। তো একদিকে মহাবিকাশ আঘাডি, MVA জোট, এতে আছে কংগ্রেস, এতে আছে উদ্ধব ঠাকরের শিবসেনা, এবং এর সঙ্গে আছে শরদ পাওয়ারের এনসিপি। উল্টো দিকে যারা আজকে ক্ষমতায় আছে সেটা হলো মহাইউতি, ওরা নিজেরা বলে, সেটা হলো ভারতীয় জনতা পার্টি এবং সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী যিনি, শিবসেনার একটা অংশ, এবং অজিত পাওয়ার আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু অঙ্কটা দেখি, 2019-এ ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা, তখন শিবসেনাটা ভাঙেনি, এই যে জোটটা খুব ভালো করেছিল। এটা আমি 2019-এর কথা বলছি। আমি খালি লোকসভা নির্বাচনের কথাই বলি। লোকসভা নির্বাচনের মহারাষ্ট্রে 48টার ভেতরে সেই সময়কার এনডিএ, তার মানে ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা, এরা মিলে 41টা পেয়েছিল। তার মানে 7টা মাত্র অন্যান্য দল পেয়েছিল। এতে ইউপিএতে মানে 4 জন আছে, ইউপিএ বলতে তখন আরো ছোটখাটো দল ছিল, এবং তোমার কংগ্রেস পার্টির মাত্র একটা ছিল। তার মানে 5 এবং 41 এবং 2 জন ছিল নির্দলীয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা কিভাবে বদলে গেছে। পুরো কিন্তু আমরা একটা আরেকটার সঙ্গে তুলনা করতে পারছি না। তবুও আমরা যদি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল দেখি, আমরা মহারাষ্ট্রে এই যে 48টার ভেতরে ইন্ডিয়া জোট, যেটা INDIA জোট, তার মানে কংগ্রেস, MVA এর কথা বলো, 48-এর ভেতর 30টা ওরা পেয়েছে। একজন নির্দলীয় ছিল, সে এখন কংগ্রেসে ঢুকে গেছে। 99 ছিল, কংগ্রেসের 100টা হয়ে গেছে। আর পুরনো যে নতুন যে এনডিএ জোট, এরা পেয়েছে মাত্র 17টা, ভারতীয় জনতা পার্টি 9টা, এবং অন্যান্য দল মানে একনাথ শিন্ডে, অজিত ইত্যাদি 8টা পেয়েছে। আচ্ছা, এখন আমরা যদি বিধানসভা নির্বাচনের ব্যাপারটা দেখি, আমরা দেখছি যে কি হতে পারে। এটা কিন্তু বলা সত্যি মুশকিল। আমি চেষ্টা করব যতটা পারি, কারণ আমরা শহরে বসে, আমি মহারাষ্ট্রে যাই, আমি মুম্বাই শহরে ঘন ঘন গেছি, আমি মহারাষ্ট্রে ঘুরেছি অনেক জায়গায়, তবে আমরা কিন্তু জানি না, আমরা কেউ জানি না। আমরা একটা ভান করি যে হ্যাঁ আমরা অনেক কিছু জানি, আমরা এখানে সবকিছু জেনে বুঝে জ্ঞান দিচ্ছি লোকেদের। আসলে আমরা কেউ জানি না। আমরা অনেকে, ধরো হরিয়ানা, আমি যে রাজ্যে আমি থাকি, সেই রাজ্যে আমরা ভেবেছিলাম খুব সহজে কংগ্রেস জিতবে, কিন্তু কংগ্রেস নিজের পায়ে একবার না বারবার কুড়োল মারলো এবং হেরে গেল। এই জায়গাটাতেই পরঞ্জিত আমি আসতে চাইছি যে হরিয়ানার সঙ্গে আমরা মহারাষ্ট্রের তুলনা করতে পারি না। মহারাষ্ট্র 4 গুণ বড়। আর যেটা এক্ষুনি বললাম, হরিয়ানায় 2টো দল, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, মহারাষ্ট্রে 6টা দল। হ্যাঁ বলো, তুমি প্রশ্নটা করো, আমি আরো অনেক কিছু বলার আছে। না, আমি এটাই বলছিলাম যে আমরা শেষ লোকসভা নির্বাচনে
সারপ্রাইজিংলি কংগ্রেসের একটা ভালো ফল আমরা দেখতে পেয়েছি, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু এটা অনেকেই আন্দাজ করেছিলাম যে হরিয়ানায় কংগ্রেস জিতবেই জিতবে, এইরকম মানে একাধিক প্রেডিকশন এসেছিল। ইভেন আমরা নিজেরাই ভেবেছিল এই ওপিনিয়ন পোলস্টার ওদের কথা খুব কম করায়, ওরা কিছুই জানে না। তবু ওরা যারা বলেছিল নরেন্দ্র মোদী 400 পার 240-এ নেমে গেল, ওরাই কিন্তু বলছিল। আমি ওই একই ওপিনিয়ন পোলের লোকেরা, ইভেন যে যোগেন্দ্র যাদব, যিনি লাস্ট লোকসভা নির্বাচনে যার মোটামুটি অ্যাজাম্পশন প্রায় মিলে গিয়েছিল, সেই যোগেন্দ্র যাদবের একটা ধারণা ছিল যে হেসে খেলে হরিয়ানায় কংগ্রেস আসতে চলেছে, কিন্তু সেটা হলো না। এবার তার কি কোনো ইম্প্যাক্ট এই মহারাষ্ট্র ইলেকশনে আমরা দেখতে পাবো, বা কংগ্রেসের মধ্যে কি কোনো ধরনের এই নিয়ে দোলাচল তৈরি হয়েছে? রাহুল গান্ধী কি সেই পুরনো ফর্মে আছে? কি মনে হয়? শোনো, রাহুল গান্ধী পুরনো ফর্মে আছে বা নেই এটা নভেম্বর মাসের 23 তারিখে আমরা জানতে পারবো। আমরা চেয়ারে বসে, শহরে বসে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, আমরা কেউ জানি না হরিয়ানায় কেন কংগ্রেস হারলো। হারার পর আমরা আটটা কারণ দেখাতে পারি না। ভূপেন্দ্র হুডা শেলজাকে সময় মানে গুরুত্ব দেয়নি, জাট এবং দলিতরা ভেঙে গেল, তারপরে বাবা রাম রাহিম চলে এলো, যে জেলে ওকে রেখেছিল সে এখন বিধায়ক হয়ে গেছে। আরএসএস বলেছে নরেন্দ্র মোদীকে তোমার আসার দরকার নেই। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী হয়তো কত 11 বার নির্বাচনের প্রচারে নেমেছিলেন, বিধানসভায় উনি 4 বার বা 5 বার গেছিলেন। তো অনেক মানে প্রার্থীদের মোদী সাহেবের আমরা ছবিটা দেখিনি ওদের পোস্টারে। যাই হোক, আরো অনেকগুলো কারণ আছে। একটা হলো জোট হয়নি। আম আদমি পার্টি 6টা আসন চেয়েছিল, 90-এর ভেতরে একটাও দেয়নি। 3টে জায়গায় ওরা ভোট কেটেছে। কংগ্রেস জিতে যেতে পারতো যদি একটা জোট থাকতো। আর কংগ্রেসদের যারা রেবেল ক্যান্ডিডেট, যারা হিন্দিতে আমরা বলি বাঘি উমিদওয়ার, 10টা জায়গা ওদের হারিয়েছে। আর আরেকটা জিনিস, অনেকগুলো কারণ আছে, আমি কয়েকটা 10-12টা কারণ দেখালাম। আরো কারণ হলো, ঠিক আছে, ইভিএম, যে কটা জায়গায় ইভিএম এর ব্যাটারি 99%, সেখানেই প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টি জিতে গেছে, এবং যেসব জায়গায় 60, 66, 70% সেখানে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। আমরা জানি না কি হবে মহারাষ্ট্রে। আগে তুমি দেখো, যারা সরকারে আছে তারা একটা স্কিম শুরু করেছে, এবং ওরা মনে করে, অন্তত অনেকেই মনে করে যে এটা ওদের জনপ্রিয়তাটা বেড়ে যাবে। মহারাষ্ট্রের মহিলাদের, অল্প বয়সী মেয়ে না, মহিলাদের প্রত্যেক মাসে 1,500 টাকা ওদের ব্যাংকের খাতায় দিয়ে দেওয়া হচ্ছে, লাডলি বাহন, এবং বলা হয়েছে যে আমরা নির্বাচন জেতার পরে এটা আমরা 2,000 দেব। কংগ্রেস বলেছে আমরা আবার 3,000 দেব। এগুলি ছেড়ে দাও, এগুলি কি হবে কি না হবে। কিন্তু তুমি যখন আদানির নামটা করলে, আমার বলা দরকার, এখানে একটা প্রশ্ন আছে, আমরা আদানি প্রসঙ্গে আসবো। আপনি যেহেতু উল্লেখ করলেন, যেরকম আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি লক্ষ্মীর ভান্ডার, আমরা মধ্যপ্রদেশের নির্বাচনেও দেখেছি এই লাডলি বাহেনা মামাজিকে আবার ফিরিয়ে এনেছে। ঠিক গোটা 6টা রাজ্যে এরকম স্কিম আছে, এই ধরনের প্রোগ্রাম আছে, মহিলাদের ব্যাংকের খাতায় পয়সা চলে যাচ্ছে। একদম, আগে থেকেই বলা হচ্ছে তোমার পরিবারের যে আয় তার একটা 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 মানে এর চেয়ে মানে তোমার আয় যদি বেশি হয় তুমি পাবে না। তবে মোটামুটি একদম মানে গরিব মানুষ এবং এমনকি মধ্যবিত্ত যারা আছে সেই মহিলাদের ব্যাংকের খাতায় আসছে। খুব ধনী যারা তারা পাচ্ছে না, যারা আয়কর দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা নিয়ে একটা ডিবেট আছে বরঞ্জদা, আমি এই প্রশ্নটাই আসতে চাইছি। অর্থনীতিবিদরা দুভাগে বিভক্ত। একদল বলছেন যে এই লাডলি বাহেনা বা লক্ষ্মীর ভান্ডারের মতো স্কিম একদম নিম্ন স্তরের মহিলাদের, তাদেরকে স্বনির্ভর করছে, এটার প্রয়োজন আছে, এবং নিম্ন স্তরে ইকোনমি মুভ করছে। দ্বিতীয় আরেকটি যুক্তি, অর্থাৎ এর এগেনস্টে যে যুক্তিটা, সেটা হলো এতে এই ডোল পলিটিক্স এর ফলে
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো ধরনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে না, বেকার চাকরি পাচ্ছে না, বেকার ভাতা দিয়ে কিছু হবে। আপনি কি মনে করছেন এটাকে? আপনি আমি দুটো দিকের কথা শুনেছি। সাধারণ মানুষ যারা গরিব তারা চায় এই পয়সাটা। তুমি হয়তো খুব কম দামে বা বিনা পয়সায় গম দিচ্ছ, চাল দিচ্ছ, চানার ডাল দিচ্ছ, তবে সবজির দাম, পেঁয়াজের দাম, অন্যান্য খাওয়ার জিনিসপত্রের দাম তো বাড়ছে। সেই জন্যে ঠিক আছে, যে পয়সাটা পাচ্ছে, আমি এটা কিন্তু বিরোধ করি না। আমি মনে করি অনেক অর্থশাস্ত্রী বলছে যে হ্যাঁ, এরকম পয়সা দিলে ওরা কুড়ে হয়ে যায়, ওরা কাজ ফাজ চায় না। এটা একটা, আমি মনে করি যারা এই ধরনের যুক্তি ব্যবহার করে এরা সত্যি দক্ষিণপন্থী অর্থশাস্ত্রী। যাই হোক, এই বিষয়টা নিয়ে তুমি বিবাদ একটা আছে, অনেকের অনেক ধরনের মতামত, কিন্তু যে গরিব মহিলা তার ব্যাংকের খাতায় যতটাই তুমি পয়সা দাও না কেন সে খুশি হবে। সে অন্যান্য কারণে হয়তো দুঃখিত হতে পারে, ছেলে চাকরি পাচ্ছে না, ওর স্বামী বেকার, অন্য জিনিসপত্রের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, ফলের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, টমেটোর দাম বাড়ছে, সেগুলি আলাদা প্রশ্ন। কিন্তু এই স্কিমটা কতটা এই সরকারকে, মানে মহারাষ্ট্র মহায়ুতি সরকারকে সাহায্য করবে, এটা আমরা 23 নভেম্বরই জানতে পারবো। তার আগে আমরা জানতে পারবো না। তুমি যা খুশি বলো, আমি যা খুশি বলি, সাধারণ মানুষ, উত্তরপ্রদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে ওরা আমাদের চেয়ে অনেক বেশি বোঝে, ওদের বুদ্ধি অনেক বেশি। আমরা বড় বড় জ্ঞান দিই, বড় বড় কথা বলি। কটা লোক বলেছিল যে অযোধ্যা ফৈজাবাদে বিজেপি হারবে? কটা লোক বলতে পেরেছিল যে 6টা কেন্দ্রীয় মন্ত্রী হেরে যাবে উত্তরপ্রদেশে? বিজেপি তো অবাক হয়ে গেল। তোমার 63 থেকে 33 নেমে গেল। পুরো ভারতবর্ষে 240, 303 থেকে 240 নামলো, প্রায় অর্ধেকটা উত্তরপ্রদেশে। কে জানতো যে 6জন কেন্দ্রীয় মন্ত্রী হেরে যাবে? তাদের স্মৃতি ইরানি আছে, মেনকা গান্ধী আছে, তোমার অজয় মিশ্রা টেনি যার ছেলে বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তোমার ওই সঞ্জীব বালিয়ান ইত্যাদি। কে ভেবেছিল যে বেনারসে, হ্যাঁ, নরেন্দ্র মোদী যে মানে জেতার যে মার্জিনটা, সেটা 4,80,000 থেকে 1.5 লক্ষে নামবে। রাজনাথ রাউন্ডে পিছিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। যাই হোক, উত্তরপ্রদেশের মানুষ একটা পরিষ্কার একটা মেসেজ সবাইকে পাঠিয়েছে যে তুমি যা খুশি বলো না কেন, আমি তোমাদের চেয়ে অনেক বেশি, আমার বুদ্ধি আছে, আমি বুঝি, আমরা তোমার চেয়ে অনেক বেশি চালাক, যে আমরা যাকে ভোট দেব, ওপিনিয়ন পোলস্টার কেউ বলবো না, তোমাকেও বলবো না, আমি যেদিন ফলাফল ঘোষণা করে সেদিন তুমি জানতে পারে। তো মহারাষ্ট্রের মানুষের, ওরাও তো বোকা লোক না, ওরা বোঝে। আচ্ছা, এবার একটু আদানির ব্যাপারে আসি, কারণ আমি আদানির প্রসঙ্গেই আসি, কারণ আপনি এটা নিয়ে একটা মিউজিক ভিডিও করেছেন, যেটা আমরা, আপনার মনে থাকবে, আমরা একটা সেমিনার করেছিলাম সেখানে, এই ধারাবিকা দাদা কৌন, সেটা আমরা সেখানে স্ট্রিম করিয়েছি। আমি এইটুকু বলতে চাই তোমাদের দর্শককে, তোমরা যদি পরঞ্জয় অনলাইন ইউটিউব চ্যানেলে যাও, ধারাবিকা দাদা কোন, এটা আমরা এখন হিন্দিতে বানিয়েছি, ইংরেজি সাবটাইটেল আছে, এটা হিন্দিতে আছে, ওদের দুটো গানও আছে, মিউজিক ভিডিও আছে। তবে ওরা যদি দেখতে চায় ভালো হয়। এই আডানির বিষয়টা নিয়ে আমরা, মানে ধারাবিকা দাদা কোন বলতে এটা আমরা আডানির কথা বলছি। তার আগে আমরা দুটো একটু পিছিয়ে যাই। গৌতম আডানি মুম্বাইয়ের যে বিমানবন্দর, এয়ারপোর্টটা, তার নিয়ন্ত্রণ উনি করেন, এবং কিভাবে এই ঠেকাটা, এই কন্ট্রাক্টটা পেয়েছিল, এটা একটা লম্বা গল্প আছে। যাই হোক, ভারতবর্ষের সবচেয়ে বড় বিমানবন্দর হলো দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারপরে মুম্বাই। আর ওরা একটা নতুন এয়ারপোর্ট যেটা নভি মুম্বাইতে বানাচ্ছে, ওইটাও আডানি বানাচ্ছে। তাছাড়া মুম্বাইয়ে যে বিদ্যুৎ বিতরণের কাজ, প্রায় প্রত্যেক 3 জনের ভেতরে একজন আডানি পাওয়ার, মানে একটা সময় এটা ছোট ভাই আম্বানির ছিল, ওরা কিনে নিয়েছে ওটা। আরো অনেক ধরনের ওর প্রোগ্রাম আছে। তবে
সবচেয়ে যে বিবাদিত যে ব্যাপারটা সেটা হলো ধারাবি। ধারাবি কি? ধারাবি বাংলা ভাষায় বলবো বস্তি, হিন্দিতে বলা হয় ঝোপড়পট্টি, ইংরেজিতে বলবো স্লাম। এই ধরনের বস্তি বিশ্বে কোথাও পাবে না। 2.5 স্কোয়ার কিলোমিটারে প্রায় 10 লক্ষ মানুষ থাকে। এদের ভেতরে 1 লক্ষ প্রবাসী মজদুর। সরকার বলছে এদের ভেতরে অর্ধেক এরা বেআইনিভাবে আছে, আর বাকি তোমার 5 লক্ষ মানুষ এইখানে থাকে। ধারাবিতে লোকে খালি থাকে না, 10,000-এর বেশি ছোট ছোট শিল্প আছে, অনেক ধরনের জিনিসপত্র, কাপড়, জমির কাজ, ব্যাগ, জুতো, ইডলি, দোসা, প্লাস্টিক রিসাইক্লিং করা হচ্ছে, কত কি বানানো হয় একটা ওই ছোট একটা জায়গায়, ঠিক মুম্বাই শহরের মাঝখানে, একদম মাঝখানে। এই যে কন্ট্রাক্টটা আদানি যেটা পেয়েছে এটা অত্যন্ত বিবাদিত। এটা নিয়ে যারা বিরোধ করছে তারা বলছে এটা পুরো ম্যাচ ফিক্সিংটা হয়ে গেছে, টেন্ডারটাকে এদিক ওদিক করে একটা বিদেশি কোম্পানি, ইউনাইটেড আরব এমিরেটস দুবাইয়ের একটা কোম্পানি সেকলিং বলে ওটার পাওয়ার কথা ছিল, সেটা পুরো টেন্ডারটা বদলে দিয়েছে। সেই কেসটা কোর্টে আছে, বম্বে হাইকোর্টে আছে। তবে লোকেরা বলছে এবং উদ্ধব ঠাকরে পরিষ্কার বলেছে, আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই কন্ট্রাক্টটা বন্ধ করে দেব। কিভাবে বন্ধ করবে, কিভাবে তাকে শেষ করে ফেলবে, এটা বলা মুশকিল যদি ওরা ক্ষমতায় আসে। রাহুল গান্ধী একবার না অনেকবার বলেছে যে এইটা হলো গরিব মানুষের জমি, এরা নিয়ে নিয়েছে। একটা বড় লোককে, ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের ভেতরে তাকে দেওয়ার জন্য একটা কোম্পানি হয়েছে ধারাবি রিডেভেলপমেন্ট, এই ধারাবির এই পুনর বিকাশের জন্য এই কোম্পানির 80% মালিকানা আদানির এবং বাকি 20% বিকাশের নামে জমি দখল, জায়গা দখল, পরিষ্কার কথা। তুমি যাই বলতে পারো, এটা হলো বিরোধী দল বলছে। এবং যারা আজকে সরকার চালাচ্ছে তারা আজকে যেই জমিটা এই ধারাবিতে আছে তার 2 গুণ জমি মুম্বাইয়ের আলাদা আলাদা জায়গায় আদানিকে দিয়েছে। এবং কবে দিয়েছে? ঠিক মডেল কোড অফ কন্ডাক্ট অ্যানাউন্স করার ঠিক আগে, কয়েকদিন আগে। কোথায় কোথায় দিয়েছে? মুলুন্ড বলে একটা জায়গায়, আরো অন্যান্য জায়গায়। এবং সবচেয়ে বিবাদিত হলো যেখানে মুম্বাই তো সমুদ্রের ধারে নুন তৈরি হয়, সল্ট প্যান বলা হয়, সেইখানে ওরা জমিতে আদানিকে দিয়েছে। এবং বম্বেতে যেখানে জঞ্জাল ফেলা হয়, দেওনার বলে একটা জায়গায়, যেমন কলকাতায় ধাপা ইত্যাদি, এই দিল্লিতে গাজীপুর, ওইখানে ওকে জমি হয়েছে। এমনকি রাহুল গান্ধী এ কথাটাও বলেছে যে ও 5,500 কোটির একটা কন্ট্রাক্ট পেয়েছে, কিন্তু ওকে যা দেয়া হচ্ছে 1 লক্ষ কোটি। কোথায় 5,000 আর কোথায় 1 লক্ষ কোটি, এটা রাহুল গান্ধীর অভিযোগ। এখন আমি 2-3টে আরো কথা বলতে চাই। এটা কিন্তু মুম্বাইয়ের যারা অন্যান্য বড় বিল্ডার অত্যন্ত দুঃখিত, তারা বামপন্থী নয়, তারা সমাজবাদে বিশ্বাস করে না, কিন্তু তারা পুঁজিবাদে বিশ্বাস করলেও তারা বলে দেখো একটা প্রতিদ্বন্দ্বিতার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, সবাই একসঙ্গে আমরা লড়বো। এতে গোদরেজ আছে, টাটা আছে, হীরানন্দানি আছে, লোধা আছে, রুস্তমজি আছে, রাহেজা আছে, আরো এরকম কানাকিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরা সরাসরি কিচ্ছু বলবে না, ওরা তো ব্যবসা করে। তো ওরা দুঃখিত, কারণ যেইভাবে নিয়মগুলো বদলে ফেলা হয়েছে এই দেবেন্দ্র ফডনবিস সরকার, এতে মানে মুম্বাইয়ে তোমার একটা জিনিস বোঝা খুবই দরকার। মুম্বাই শহরে জমি এবং থাকার জায়গা, রিয়েল এস্টেটের দাম সবচেয়ে বেশি পুরো বিশ্বে, খালি আমাদের দেশ না। এটা যারা অর্থশাস্ত্রী তারা একটা টার্ম ব্যবহার করে, পারচেসিং পাওয়ার প্যারিটি। এটা যদি সরল ভাষায় তোমায় বোঝাতে হয়, ধরো আজকে $1
মার্কিন যুক্তরাষ্ট্রের $1, তার দাম ভারতবর্ষে 84 টাকা, ঠিক আছে? কিন্তু সেই 84 টাকায় তুমি আমাদের দেশে যা কিনতে পারবে সেটা তুমি নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে $1 পাবে না। তোমায় হয়তো $4 লাগলো। যদি $4 লাগে তার মানে তোমার পারচেসিং পাওয়ার প্যারিটি 0.25, মানে 25%। তো এইভাবে যদি আমরা এই অঙ্কটা করি, আমরা দেখব যে মুম্বাই শহরের জমির দাম এবং থাকার জায়গা, রিয়েল এস্টেটের দাম, এটা নিউ ইয়র্কের চেয়ে বেশি, টোকিওর চেয়ে বেশি। আর বস্তি যদি আমরা খালি দেখি, সেখানে সাও পাওলোর চেয়ে বড় হলো ধারাবি, মেক্সিকো সিটি, ম্যানিলা। তার মানে একটা অভিনবত্ব আছে, ইউনিকনেস আছে। ধারাবি একটা মিনি ইন্ডিয়া। তুমি যদি গিয়ে দেখো, একটা অংশে তামিল ভাষী আছে, একটা বাঙালি আছে, আরেক জায়গায় বিহারি আছে, আরেকজন থাকে উত্তরপ্রদেশের লোকেরা। এরা সবাই এসছে ওখানে, এখানেই ওরা খালি থাকে না, ওদের জীবিকার সঙ্গে এটা যুক্ত। তো এখন এটা কত বড় একটা রাজনৈতিক বিষয় হবে, এটা আমরা ওই 23 নভেম্বরে জানতে পারবো। আর আরেকটা যেটা এই কয়েকদিনে আগে আমরা যেগুলি জানতাম না, সেটা আজকে একদম পর্দাফাশ করেছে শ্রীনিবাসন জৈন, নিউজ লন্ড্রি এবং এদের একটা ইন্টারভিউয়ে, দুজনকে ইন্টারভিউ করেছে, সাক্ষাৎকারে অজিত পাওয়ার পরিষ্কার বলল যে 5 বছর আগে, ওই 2019-এ দিল্লিতে গৌতম আডানির বাড়িতে, গলফ লিঙ্কসে উনি থাকেন, সেখানে উনি মানে অজিত পাওয়ার ওনার জ্যাঠামশাই না, ওনার কাকা শরদ পাওয়ার, এটা কিন্তু আমি একটু গুলিয়ে গেছি কে ওর সম্পর্কটা ঠিক, কাকা তাই না? শরদ পাওয়ার হলো অজিত পাওয়ারের কাকা। প্রফুল্ল প্যাটেল যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সে আজকে একনাথ শিন্দের দলে চলে গেছে, একনাথ শিন্দে না, এনসিপি অজিত পাওয়ারের দলে চলে গেছে। এবং গৌতম আডানি, অমিত শাহ, এরা সব ওর বাড়িতে রাত্রিরের ভোজন করেছে, ডিনার করেছে। সেই সময় কথা হচ্ছিল কি হবে সরকার। 2019-এ এমভিএ সরকার বানানো হলো, শরদ পাওয়ার শিবসেনাকে নিয়ে এলো একসঙ্গে, হ্যাঁ, তার প্রায় 2.5 বছর পর ভেঙে ফেলা হলো। হঠাৎ আমরা দেখলাম যে প্রথমে 16, তারপরে 14, না প্রথমে 14, তারপরে 16, গোটা 30 বিধায়ক হঠাৎ মুম্বাই ছেড়ে সুরাতে চলে গেলেন। তারপরে ওখান থেকে গুয়াহাটি থেকে গোয়া, পুরো ভারতবর্ষ, ওখানে নাচানাচি, মজামজি অনেক কিছু হলো, তারা উল্টো দিকে চলে গেল। আচ্ছা, আর দুটো কথা বলে আমার কথা আজকে শেষ করি। বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে কিন্তু ঠিক বাবার মতো না। ওর বাবা কার্টুনিস্ট ছিল, ওর ছেলে ফটোগ্রাফার। ওর বাবা যখন বাবরি মসজিদের ধ্বংস হওয়ার পর যে মুসলমানদের বিরুদ্ধে যে দাঙ্গা হয়েছিল, শিব সৈনিকরা সবচেয়ে বেশি একটা ওদের ভূমিকা ছিল ওতে। বাল ঠাকরে ভারতবর্ষের একজন রাজনৈতিক দলের নেতা, যে পরিষ্কার বলতো আমি হিটলারকে পছন্দ করি, আমি হিটলারের ফ্যান, এই ধরনের কথা উনি বলেছেন। আদালত ওকে নির্বাচন লড়তে দেননি, কারণ বলেছে তুমি যেই ধরনের কথা বলেছো, তুমি ঘৃণা ভরা কথা বলেছো। ওকে কট্টর হিন্দুত্ববাদী বলতে আমরা সেই সময় বিজেপির থেকেও এগিয়ে রাখতাম শিবসেনা। বললেন আমি গর্বিত বোধ করি যে আমার লোকেরা অযোধ্যায় গিয়ে, ফয়জাবাদে গিয়ে ওই বাবরি মসজিদটাকে ধ্বংস করলো, পরিষ্কার বললেন। তারপরে একটা কমিটি হয়েছিল, শ্রীকৃষ্ণ কমিটি, ওতেও লেখা ছিল শিব সৈনিকরা। আচ্ছা, ওরা একটা সময় বম্বেতে যে টেক্সটাইল মিল ছিল, সেই ওদের যে শ্রমিক, তাদের সংগঠন ওরা
বড় বড় মিলের মালিকদের দিয়ে, মানে তখন কমিউনিস্ট পার্টি ছিল, তারপরে ওদের সোশ্যালিস্ট পার্টির লোকের ছিল, বা আরো এরকম বড় বড় ট্রেড ইউনিয়ন ছিল, ওরা ভেঙেছিল। এবার বলি, বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে বাবার মতন নয়। মুখ্যমন্ত্রী যখন হলেন, প্রথম কথা জেনে বললেন ওদের বিধানসভায়, ওরা বলে বিধানসৌধে প্রথম কথা বলেন ধর্ম এবং রাজনীতি এই দুটো মেশাবে না। ও বলেছে, স্বেচ্ছায় বলেছে না কেউ ওকে বলতে বলেছে এটা আমরা জানি না, কিন্তু আমি উদ্ধব ঠাকরের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে একবার আমার লম্বা প্রায় ঘন্টা দেড়েক, আমি একলা না, আমরা অনেকে ছিলাম, কথাবার্তা বলেছি। ওনার ব্যবহারটা কিন্তু খুবই মৃদু। আমরা অবাক হয়ে যাই যে এই ধরনের মানুষ মঞ্চে দাঁড়িয়ে মানে একদম আগুন আগুন বেরোচ্ছে ওর মুখ থেকে। যাই হোক, এই উদ্ধব ঠাকরে এই কথা বললো রাজনীতির কথা। আরেকটা কথা বললো যে মুম্বাইয়ের যে ফুসফুস, যেটা গ্রিন লাংস অফ মুম্বাই, আরে জঙ্গলে একটাও গাছ কাটা হবে না। যেই আরে জঙ্গলে মেট্রোর একটা শেড হওয়ার কথা হচ্ছিল, এর আগের প্রস্তাব ছিল যেখানে ওই নুন বানানো হচ্ছিল, সল্ট প্যান, একটু আগে যেগুলো কথা বললাম, মার্গ বলে একটা জায়গায়, সেইখানে বলা হয়েছিল যে এখানে শেডটা বানানো হবে। আরো একটা কথা বলেছিল উদ্ধব ঠাকরে যে আমরা মুম্বাই টু আহমেদাবাদ বুলেট ট্রেন চাই না। যদি সরকার, কেন্দ্র সরকার যদি পয়সা খরচা করতে চায়, যদি ভারতীয় রেল খরচা করে, আমাদের এখানকার সাবারবান রেলওয়ে সিস্টেমে পয়সা খরচা করুক না কেন, অনেক কিছু এখানে সুবিধা আরো ভালো করা যেতে পারে পয়সা খরচা করলে। যাই হোক, তারপরে যখন উদ্ধব ঠাকরে আর মুখ্যমন্ত্রী রইল না, মাসখানেক মহারাষ্ট্র সরকারে দুজন মন্ত্রী ছিল, একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনবিস, মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী। তাদের প্রথম যে সিদ্ধান্তটা হলো, আবার ওই আরের জঙ্গলে ওই মেট্রো শেলের কাজটা শুরু হলো, আবার সেই ভূমি অধিগ্রহণের কাজ, ওই আহমেদাবাদের বা মুম্বাই টু আহমেদাবাদ বুলেট ট্রেনের কাজ হলো। আরেকটা জিনিস, ওরা কি সত্যি কি এই সরকার একটু উদ্ধব ঠাকরেকে ভয় পায়? আমি জানি না, আমি সত্যি জানি না, কিন্তু এইটা জানি যে বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, যে ভারতবর্ষের সবচেয়ে বড় পুরসভা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং এশিয়ার সবচেয়ে বড়, ওদের এক বছরে ওদের বাজেট 50,000 কোটি টাকার বেশি। যে ভারতবর্ষের ছোট ছোট রাজ্য আছে, কেন্দ্রীয় শাসিত ইউনিয়ন টেরিটরি আছে, তাদের বাজেটের চেয়ে অনেক বেশি। আমরা যদি উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ, আসাম যদি বাদ দিয়ে দিই, আমরা যদি বেশি ছোট ছোট রাজ্য দেখি, তাদের অ্যানুয়াল বাজেট, তাদের প্রত্যেক বছরের বাজেট 50,000 কোটি না। তো এই বিএমসি, বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে 2 বছরের ওপর নির্বাচন হয়নি, এবং মুম্বাই শহরে উদ্ধব ঠাকরে, শিবসেনা, এদের ওরা বেশ, ওদের একটা শক্তি আছে। এখন আমি সত্যি জানি না কি হবে এই জোটের এই যে তিনটে অংশ, শিবসেনা, উদ্ধব ঠাকরে সবচেয়ে ছোট অংশ, তারপরে আসছে তোমার এনসিপি শরদ পাওয়ার, তারপরে আসছে কংগ্রেস। এখন কে বড় ভাই, কে ছোট ভাই, কে কার পেছনে লাগবে, কে কার পেছনে লাগবে না, বলা সত্যি মুশকিল। এই 288 বিধানসভা আসন কে 144-এর বেশি পাবে, আমাদের 23শে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অরঞ্জদা, আপনি যেটা বলছিলেন যে বাল ঠাকরের যে শিবসেনা, সেই জায়গা থেকে উদ্ধব ঠাকরে অনেকটা সরে এসছেন। উদ্ধব ঠাকরে সেই তুলনায় অনেক লিবারাল ব্যক্তি মানুষ হিসেবে, এবং তিনি যে দল পরিচালনা করেন অনেক লিবারাল। এই জায়গা থেকেই মানে আমার সঙ্গে যখন কথা হয়েছিল, ওরা বলল, ওর ছেলে বসেছিল আদিত্য ঠাকরে, হ্যাঁ, তখন আদিত্য বলল যে দেখো, আমরা নিজেরা অবাক হয়ে গেছিলাম যে উদ্ধব ঠাকরে যখন ধারাবি এবং অন্যান্য জায়গায় যেখানে মুসলমানরা বেশি থাকে, ওরা অবাক হয়ে গেছে যে এত মুসলমান ওর র্যালিতে এসছে এবং ওর কথা শুনেছে। এটা উনিও বললেন
যে আমরা ওদের বোঝাতে চাই যে আমার আগে যা হয়েছে ভুলে যাও, আমার সময়, এটা উনি বারবার কথা বলছেন, উদ্ধব ঠাকরে বলছেন, মহারাষ্ট্রের ধারাবি, এমনকি যে সময় যেসব জায়গায় সবচেয়ে বেশি লোক, যেমন ধারাবির কথা বললাম না, 2.5 স্কোয়ার মিটার এবং 10 লক্ষ লোক থাকে, এত ডেন্সলি মানে পপুলেটেড এরিয়া তুমি বিশ্বে কোথাও পাবে না। তাই তোমায় বললাম যে এইসব জায়গায়ও কোভিড ওইভাবে ছড়ায়নি। এবং ওই সময়টা উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী ছিলেন, 2019-এর শেষের দিকে উনি এলেন, এবং ওই সময়টা অন্তত অনেকের মনে আছে যে ওই সময়টা রাজ্য সরকার যেইভাবে ওদের প্রশাসনটা স্বাস্থ্যের ব্যবস্থা করেছিল কোভিডের বিরুদ্ধে, এটা সত্যি অনেকে প্রশংসা করেছে এবং প্রশংসা করা উচিত। তবে সেটা 2.5 বছর আগে হয়ে গেছে। আজকে কি হবে? লোকেরা কতটা মনে আছে, কতটা ভুলে যাবে, মহিলারা কতটা যাবে ওর সঙ্গে বা যাবে না, ওই যাদের খাতায়, ব্যাংকের খাতায় প্রত্যেক মাসে 1,500 টাকা আসছে। তো অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমি ইচ্ছে করে আর কিছু বলছি না। আমায় লোকে অনেক অনেক কিছু কথা বলছে, ওইখানকার সাংবাদিক, ওখানকার ওপিনিয়ন পোলস্টার, অনেকে অনেক কিছু বলছে। মিডিয়া দেখো, মিডিয়ার কথা এই তোমায় যে কটা আমরা কথা বললাম ধারাবি সম্বন্ধে, আমাদের যে মিডিয়ার খুব বড় অংশ তারা কিছুই দেখাচ্ছে না। তার কারণ মিডিয়া আজকে, ভারতবর্ষের মিডিয়া সবচেয়ে বড় মালিক কারা? আম্বানি, আদানি। একটু আগে বললে যে বিকেসি ব্যান্ড্রা কুর্লা কমপ্লেক্সে যে মুকেশ আম্বানির ছেলের যে বিয়েটা হলো, এখন ওরা যদি বলে যে আমরা প্রত্যেক ধারাবির মানুষকে আমরা ওই ধরনের কোটিপতি বানিয়ে দেব, ওদের কথা কি লোকে বিশ্বাস করছে? ধারাবি যদি বান্দ্রা কুর্লা কমপ্লেক্স হয়ে যায়, ওই যে ছোট শিল্পগুলো কোথায় যাবে? মানুষের জীবিকা কি হবে? ওদের যদি অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় 10 কিলোমিটার 20 কিলোমিটার দূর, একভাবে ওদের জীবিকাটা শেষ হয়ে যেতে পারে। ওরা মানে মুম্বাই শহরের, আমি তোমার পুরো লিস্ট বললাম কি কি জিনিস বানানো হয়, খাবার জিনিস থেকে শুরু করে জামা কাপড়, আর এখানকার লোকেরাই মুম্বাইয়ের বড় লোকদের বাড়িতে ঝাড়ু পোছা। তার সঙ্গে আরেকটা কথা বলতেই হয়, ধারাবি এবং তার সঙ্গে জুড়ে থাকা র‍্যাপ কালচার। সেটা আলাদা ব্যাপার, সেটা ওই সংস্কৃতি একটা। হ্যাঁ, এই নিয়ে একটা গাল্লি বয়ের মধ্যে একটা ছবি হয়েছে, আপনি একটা ভিডিও করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারপরে অন্যান্য চলচ্চিত্র হয়েছে তোমার, সুধীর মিশ্রা ধারাবি বলে একটা ছবি, আরেকটা রজনীকান্ত অভিনয় করেছে কালা বলে। তারপরে এই হলিউডের সবচেয়ে বড় এই স্লামডগ মিলিয়নেয়ার, আর অনেকগুলো এরকম বই লেখা হয়েছে, উপন্যাস লেখা হয়েছে, তার মানে পটভূমি বা বইয়ের একটা অংশে এই ধারাবির কথা লক্ষ্য করেছে। মানে ধারাবি একদিক দিয়ে ভারতবর্ষের মানে একটা মিনি ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসেছে, কিন্তু সবাই খেটে ওদের রোজগার করতে হচ্ছে। তারা শ্রমিক, তারা কেউ বড় লোক না, তারা প্রত্যেকই গরিব লোক। এদের জীবিকা যদি কেউ নিয়ে নিতে চেষ্টা করে বা দুর্বল করে দেয় এদের, তারা কিভাবে ভোট দেবে দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে। আপনি যেটা বলছিলেন যে খুব ইন্টারেস্টিংলি, এই যে উদ্ধব ঠাকরে শিবসেনার বদলে যাওয়া চরিত্র, একটা বিরাট অংশের মাইনরিটি তারা শিবসেনার পাশে এসে দাঁড়াচ্ছে, যেটা মানে রাজনৈতিকভাবে খুব ইন্টারেস্টিং। উল্টো দিকে এই ধারাবির এই মানে জমি দখলের একটা চেষ্টা একদিকে আদানি গ্রুপের, উল্টো দিকে এই শিবসেনার, উদ্ধব ঠাকরে শিবসেনার পাশে দাঁড়ানো, এটা যেরকম একদিকে সত্য, উল্টো দিকে এই যে বাল ঠাকরে যে জায়গাটা থেকে ক্ষমতায় এসেছিল, অর্থাৎ মারাঠি মানুষ, অর্থাৎ মারাঠি জাতীয়তাবাদ, হার্ডকোর মারাঠি জাতীয়তাবাদ, সেই জায়গাটা কি কোথাও আবার এই একনাথ শিন্ডে মানে এনকাশ করার চেষ্টা করছে? তারা কি কোথাও মারাঠি জাতীয়তাবাদ জাগিয়ে তোলার চেষ্টা করছে ওই পুঁজিপতি? আমি এটা জানি না, তবে একটা জিনিস আমি তোমায় বলতে পারি, এটা একটা খুব বড়
একটা এই নির্বাচনে একটা বিষয়, এবং এই কথাগুলো বলে আমি আমার শেষ বক্তব্য রাখছি। মহারাষ্ট্রের ভেতরে এবং মুম্বাই শহর এবং মুম্বাই মহানগরে আজ না অনেক দশক থেকে একটা গুজরাতিদের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট আছে। অনেকটা যেমন কলকাতা শহরে বাঙালি বনাম মারওয়াড়ি, ওইখানে গুজরাতি বনাম মারাঠি একটা আছে, এবং এটা আমি ইদানিং দেখছি একটা খুব বড় হয়ে গেছে। এমনকি এই সেদিন রাহুল গান্ধী একটা লম্বা লিস্ট বলল, গিফট সিটি, গুজরাট ইন্টারন্যাশনাল ফিল্ম সিটি, সরি গুজরাট ইন্টারন্যাশনাল ফিনটেক সিটি, তারপরে বিভিন্ন ধরনের কারখানা, গাড়ি বানাবার, কম্পিউটার চিপস, সেমিকন্ডাক্টর বানানো, মানে আমাদের বায়ুসেনার জন্য, বায়ুসেনাদের জন্য কিছু কিছু ইকুইপমেন্টের জন্য, এই ধরনের ওটা 4-5টা বড় বড় প্রজেক্ট। ওরা বলছে যে এই প্রজেক্টগুলো মহারাষ্ট্রে স্থাপন করা উচিত ছিল। খালি যারা সরকারে আছে, নরেন্দ্র মোদীর সরকার, এরা জোর জবরদস্তি করে যারা শিল্পপতি, যারা উদ্যোগপতি, যারা বড় বড় পুঁজিপতি, ওদের উপরে প্রেশার দিয়ে, ওদের উপরে চাপ দিয়ে এটা মুম্বাই বা মহারাষ্ট্র থেকে এই ধরনের প্রজেক্টগুলো গুজরাতে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই জন্যেই মহারাষ্ট্রের যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না। এইটা কতটা বড় একটা নির্বাচনের বিষয় হবে, এটা আমাদের অপেক্ষা করতে হবে 23 নভেম্বর পর্যন্ত। পরঞ্জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রায় 40 মিনিটের এই আমাদের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করলাম যে ধারাবীর রাজনীতি, আডানি কত বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এবং তার সঙ্গে একনাথ শিন্ডে তার যে মারাঠি জাতীয়তাবাদের রাজনীতি, উল্টো দিকে উদ্ধব ঠাকরে তার লিবারেল মেজাজ নিয়ে এগিয়ে আসা, মাইনরিটি কমিউনিটির সমর্থন আদায় করে নেওয়া, এই সবটা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতি আগামী দিনে কোন দিকে যাবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 20 তারিখের ভোটের পর। আমার ধারণা তারপর আবার 23 তারিখ ভোটের ফলাফলের পর, রাইট, তারপর আমরা নিশ্চয়ই আবার একটা আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ সুন্দরভাবে পুরো ব্যাপারটা মহারাষ্ট্রের রাজনীতি বাঙালি দর্শকদের, রায়বাহাদুরের দর্শকদের বোঝানোর চেষ্টা করলেন। পরঞ্জয়, আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের প্রত্যেকের চোখ থাকুক রায়বাহাদুরে। আমরা আবারও ফিরে আসবো। ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। পরঞ্জয়, ধন্যবাদ। ধন্যবাদ।